হ্যালো এভরিওয়ান, নতুন বছরে ইশিতাজ এফএমে সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার জানাই আমার সকল শ্রোতা বন্ধুদের। নতুন বছরে আজকে আবার একটা গা ছমছমে গল্প নিয়ে আমি হাজির। আজকে আপনাদের জন্য থাকছে লেখক নিহার রঞ্জন গুপ্তের পদ্মদহের পিশাচ। শুনতে থাকুন আমার এই বছরের প্রথম উপস্থাপনা নিহার রঞ্জন গুপ্তের কলমে পদ্মদহের পিশাচ। পদ্মদহের পিশাচ, নিহার রঞ্জন গুপ্ত। সে রাত্রে কি দুর্যোগ! আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে। মাঝে মাঝে সোনালি আলো চকিতে জেগে মিলিয়ে যাচ্ছে। শোঁ শোঁ শন শন করে ঝোড়ো হাওয়া ঝাপটা দিয়ে যায়। এমনি এক ঝড়ের রাত্রে একখানি প্রকাণ্ড জুড়ি গাড়ি শহরের কাঁচা পাকা পথ দিয়ে কোনো মতে এগিয়ে চলেছে। থেকে থেকে হাওয়া ও জলের ঝাপটা লেগে গাড়ির কাঁচের শার্সি কেঁপে কেঁপে উঠছে। গাড়ির মধ্যে যাত্রী মাত্র ৩ জন। শীতাংশু পদ্মদহের তরুণ জমিদার, স্ত্রী রমলা ও ৭ বৎসরের শিশুপুত্র চম্পক। গাড়িটা চলেছে পদ্মদহের দিকেই। শীতাংশুর মাথায় কেন যে খেয়াল চাপল তা সেই জানে। অবশ্যই চিরদিনই সে একটু অদ্ভুত প্রকৃতির। শ্রীপুর স্টেশনে নেমে ক্রোশ ৪ দূরে দিগন্ত প্রসারী এক বিল, তারই নাম পদ্মদহ। কি গ্রীষ্ম, কি বর্ষা, চিরকালই যেদিকে চাও শুধু থই থই করছে কালো জল। এপার ওপার নজর চলে না। মাঝে মাঝে হাওয়া উঠলে পদ্মদহের বুকে যখন বড় বড় ঢেউ জাগে, সে যেন তার এক রুদ্ররূপ। দিনের বেলায় এর বুকে জাগা লক্ষ কোটি ঢেউয়ের মাথায় মাথায় সূর্যের আলোয় চোখ যেন ঝলসে দেয়। জ্যোৎস্না রাতে চাঁদের বুকের মাঝে শতকোটি হয়ে যেন হেসে গড়িয়ে পড়ে। এই পদ্মদহেরই পাড় দিয়ে চক্রাকারে ছোটোখাটো একখানি গ্রাম, এবং এরই এক পাশে প্রকাণ্ড কালো পাথর দিয়ে তৈরি সৌরাংশু চৌধুরীর তেতলা বাড়ি। সৌরাংশু চৌধুরী এখানকার চিরকালের জমিদার নয়, রায়েরা এখানকার পুরুষানুক্রমিক জমিদার। চামড়ার ব্যবসা করে সৌরাংশু চৌধুরী প্রভূত অর্থ উপার্জন করেছিলেন, এবং তিনি যখন স্ত্রী ও একমাত্র পুত্র অরুণকে নিয়ে কলকাতায় জায়গা জমি কিনে বসবাস করবেন বলে স্থির করেছেন, এমন সময় সহসা মাত্র ৩ দিনের জ্বরে অরুণের মা মারা গেলেন। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে সৌরাংশু চৌধুরী অত্যন্ত আঘাত পেলেন। কিছুকাল তিনি পুত্রকে নিয়ে নানা দেশে দেশে ঘুরে বেড়ালেন। ইদানিং শহরের হট্টগোল, লোকজনের গোলমাল যেন তাকে একেবারে অস্থির করে তুলত। অরুণের মা ছিলেন পল্লী গ্রামের মেয়ে, তাই তার মন প্রায়ই ছায়া ঘেরা পল্লী মায়ের স্বপ্নে বিভোর হয়ে উঠত। কিন্তু সৌরাংশু চৌধুরী শহরই ভালোবাসতেন। বাড়ি করবার সময়ও যখন অরুণের মা পল্লী গ্রামের কথাই বলতে লাগলেন, সৌরাংশু হেসেই সব উড়িয়ে দিলেন। আজ অরুণের মার অবর্তমানে কেন যেন বারবারই সৌরাংশু চৌধুরীর মনে স্ত্রীর সেই শেষ ইচ্ছাটুকু দোলা দিয়ে যেতে লাগল। এবং সত্য সত্যই একদিন দেখা গেল সৌরাংশু চৌধুরী বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় তাঁর এক বন্ধুর মারফত খবর পেলেন
পদ্মদহের জমিদার দীননাথ রায়। অবস্থা দুর্বিপাকে আজ তাঁর জমিদারির অর্ধেকটারও বেশি নিলামে উঠেছে। সৌরাংশু চৌধুরী সেই দিনই বন্ধুকে নিয়ে পদ্মদহে গেলেন এবং দিগন্ত প্রসারী পদ্মদহের অপরূপ শোভা দেখে তাঁর মন আনন্দে যেন নেচে উঠল। আর দেরি না করে দীননাথের সঙ্গে আবশ্যকীয় কথাবার্তা কয়ে সব ঠিক করে এলেন। শুভ দিনে শুভক্ষণে সৌরাংশু চৌধুরীর মর্মর আবাস নীলাচল তৈরি হল। 11 বছরের মাতৃহারা বালক অরুণকে নিয়ে সৌরাংশুবাবু নীলাচলে এসে উঠলেন। দীননাথ রায়ের 2 ছেলে, সমর রায় ও যতীন রায়। সমর বড় ও যতীন ছোট। যতীন চিরকাল একটু ডানপিটে ধরনের, লেখাপড়ার ধার দিয়েও যেত না। বড়টি ছিল অন্য রকমের। হঠাৎ একদিন শোনা গেল সে সরকারি একটা বৃত্তি জোগাড় করে সাগর পাড়ে পাড়ি জমিয়েছে, আর সে ফিরে আসেনি। যথা সময়ে দীননাথ রায়ের মৃত্যুর পর যতীনই গ্রামের জমিদার হল। শীতাংশু চৌধুরী যখন কলকাতার কলেজে বিএ পড়ছে, সেই সময় হঠাৎ একদিন তার যোগে পিতা অরুণ চৌধুরীর মৃত্যু সংবাদ পেয়ে পদ্মদহে ছুটে এলো। মৃতদেহ তখনও সৎকার করা হয়নি। পদ্মদহের পাড়ে, যেখানে লম্বা লম্বা বুনো ঘাস একেবারে আচ্ছন্ন করে রেখেছে, সেখানে একদিন ভোরবেলা একদল চাষি অরুণ চৌধুরীর মৃতদেহ আবিষ্কার করে। মুখের দিকে চাইলেই বোঝা যায় নিদারুণ ভয় পেয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে। চোখ দুটো বিস্ফারিত, যেন একেবারে ঠিকরে বেরিয়ে আসছে। দেহে অন্য ক্ষতের চিহ্ন মাত্র নেই। যা হোক, চোখের জলের ভিতর দিয়ে পিতার শেষ কাজ করে শীতাংশু কলকাতায় ফিরে এলো। আসবার সময় যতীনের সঙ্গে দেখা করে এলো। যতীন রায় বললে, আর কলকাতায় ফিরে কি করবে শীতাংশু? পড়াশোনা ছেড়ে এবার জমিদারিতেই এসে বসো। শীতাংশু চৌধুরী অশ্রুঝরা সুরে বললে, বাবা স্মৃতি যেন আমায় পাগল করে দেয়। এখানে কিছুকাল পরে আসব। নায়েব নরেনবাবু রইলেন, তিনি সব দেখাশুনো করবেন। তারপর দীর্ঘ কয় বৎসর পরে শীতাংশু পদ্মদহে ফিরে এলো। এতকাল নরেনবাবু জমিদারির সব কিছু দেখাশুনো করেছেন। আদায়পত্রও জমিদারির তেমন হচ্ছিল না। ওদিকে ওকালতিতেও শীতাংশু চৌধুরীর কোর্টে যাতায়াতই শুধু হচ্ছিল, পকেট আর ভরতে চায় না। অগত্যা পদ্মদহে ফিরে আসা ঠিক হলো। স্ত্রী রমলা ও 6 বছরের শিশুপুত্র চম্পককে নিয়ে একদিন শীতাংশু চৌধুরী পদ্মদহে রওনা হলো। রাত্রি তখন 12টা কি 12:30। জমিদার বাড়ির গেটে এসে গাড়ি থামল। বৃষ্টিটা তখন প্রায় ধরে এসেছে। শুধু মাঝে মাঝে জোলো হাওয়ার ঝাপটা এসে চোখে মুখে লাগে। নায়েব নরেনবাবু ও বহুদিনকার বাপের আমলের পুরানো চাকর জগা গাড়ি বারান্দায় অপেক্ষা করছিল। প্রকাণ্ড একটা টানা বারান্দা, ঝোলানো বাতির স্বল্পালোকে আবছা আলো ও আঁধারে সমগ্র বারান্দাটি কেমন থমথমে ও নিঃসঙ্গ মনে হয়। নরেনবাবুর বয়স যথেষ্টই হয়েছে। একদা তিনি যুদ্ধে গিয়ে বাঁ হাতটা হারান ও বিষাক্ত গ্যাসে বাঁ দিককার গালটা একদম পুড়ে কুঁচকে একেবারে বিশ্রী হয়ে যায়। অস্পষ্ট আলোয় লোকটার মুখের দিকে তাকালে বুকের মধ্যে যেন ছ্যাঁত করে ওঠে। রবারের একটা বাঁ হাত লাগানো, দেখলে প্রথমটা বোঝা যায় না।
শীতাংশু গাড়ি হতে নামলে নরেনবাবু এসে নমস্কার করল। জগা গাড়ির সঙ্গে স্টেশনেই গেছল। সহসা এমন সময় রাত্রির তাণ্ডবতাকে ছাপিয়ে একটা আকাশ পাতাল ফাটানো বীভৎস চিৎকার জেগে উঠল। শীতাংশু চমকে উঠল। চম্পকও এতক্ষণ মার কোলের একটি পাশ ঘেঁষে চুপটি করে দাঁড়িয়েছিল। সেও চমকে উঠে জিজ্ঞাসা করল, ও কি বাবা? বারান্দায় অস্পষ্ট আলোয় স্ত্রীর মুখের দিকে চেয়ে শীতাংশু দেখলে সেখানে রক্তের যেন লেশ মাত্র আর অবশিষ্ট নেই। করুণ নিঃসঙ্গ রাত্রি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। থেকে থেকে কালো আকাশের বুকখানা চিরে বিদ্যুতের সোনালি চাবুক লকলকিয়ে উঠছে। মেঘের গুরু গুরু গর্জন, ব্যাঙ ও ঝিঝি পোকার অশ্রান্ত একঘেয়ে ডাক। চারিদিকে সে কি ভয়াবহ নিঃসঙ্গতা। নরেনবাবু বললেন, গভীর রাত্রে মাঝে মাঝে পদ্মদহ হতে ওই রকম বিশ্রী বিভৎস চিৎকার শোনা যায়। এখানকার লোকদের মধ্যে বিশ্বাস পদ্মদহের জলের মধ্যে নাকি দৈত্য বাস করে। সে মাঝে মাঝে গর্জন করে ওঠে। নরেনবাবুর কথার মাঝখানে সহসা শীতাংশু হা হা করে হেসে ওঠে। ইডিয়টস, ফুলস, বোকা গাধার দল! বিংশ শতাব্দীতে এখনো এসব গাঁজাখুরির গল্প চলে নাকি? যা হোক, সে রাত্রের মতো তাড়াতাড়ি কোনো মতে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে গিয়ে শয্যায় আশ্রয় নিল। ভোরবেলা যখন শীতাংশুর ঘুম ভাঙল, খোলা জানালা দিয়ে শিরশির করে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে। শীতাংশু এসে খোলা জানালাটার কাছে দাঁড়ালো। সারা রাত বৃষ্টি ধৌত প্রকৃতি প্রভাতের সোনালি আলোয় সূচিস্নিগ্ধ। দিগন্ত প্রসারী পদ্মদহের বুকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ ঝিকমিক করছে। অপরূপ নয়নাভিরাম সে দৃশ্য। কখন একসময় রমলা এসে পাশে দাঁড়িয়েছে। সত্যি ভারী চমৎকার দৃশ্য। কিন্তু শীতাংশু হাসতে হাসতে বললে, সেই জন্যই বোধহয় ঠাকুরদা এই মায়ার ফাঁদে ধরা দিয়েছিলেন। সমস্ত সকাল ও দুপুরটা শীতাংশুর জমিদারি ও তৎসংক্রান্ত সমস্ত ব্যাপার ঘুরে ফিরে দেখতে দেখতেই কেটে গেল। গভীর রাত্রে আবার সহসা সেই আকাশ ফাটানো বিভৎস চিৎকার শীতাংশুর ঘুমটা ভেঙে গেল। শীতাংশু ধরফর করে শয্যার পর উঠে বসল। ঘরের মধ্যে দেওয়াল ঘড়ির আলোটা পিটপিট করে জ্বলছে। চেয়ে দেখে রমলাও শয্যার উপর উঠে বসেছে। সমস্ত মুখখানি জুড়ে তার সেই গত রাত্রের আতঙ্ক। শীতাংশু শয্যা হতে নেমে খোলা জানালাটার কাছে এসে দাঁড়াল। বাইরে অস্পষ্ট চাঁদের আলো। সেই আবছা চাঁদের আলো পদ্মদহের বুকে কেমন যেন একটা ভয়াবহ নিঃসঙ্গতার সৃষ্টি করেছে। সহসা এমন সময়, ও কি অস্পষ্ট চাঁদের আলোয়ও কি দেখা যায়? কি ওটা কি? শীতাংশু হাতের পাতা দিয়ে চোখ দুটো ভালো করে একবার রগড়ে নেয়। না, স্বপ্ন নয়। প্রকাণ্ড 12-13 হাত লম্বা আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা একটা মানুষের মতো মূর্তি পদ্মদহের ধার দিয়ে হেলে দুলে হেঁটে হেঁটে বেড়ায়, লম্বা লম্বা পা ফেলে ফেলে। মানুষ কখনো এত লম্বা আর এত চওড়া হয়? এক একটা পা ফেলছে বোধহয় হাত 5-6 দূরে। সহসা এমন সময় আবার সেই আকাশ পাতাল ফাটানো অদ্ভুত চিৎকার।
চম্পক চমকে চোখ বুজল। যখন সে আবার চোখ মেলে চাইল, সেই অদ্ভুত মূর্তি আর দেখা যাচ্ছে না। চাঁদ মেঘে ঢাকা পড়েছে। এখানে আসবার দিন দুই পরের কথা। দোতলার খোলা বারান্দায় দুখানা বেতের ডেক চেয়ারে বসে শীতাংশু, রমলা ও যতীন গল্প করছিল। তাদের গল্পের বিষয় ছিল রাত্রির সেই পদ্মদহের ধারে হেঁটে বেড়ানো অদ্ভুত মূর্তি ও সেই অদ্ভুত চিৎকার। যতীন বলছিল, পদ্মদহের ধারে অমন একটা মূর্তি আমারও চোখে পড়েছে এর আগে দু একবার। আর চিৎকার সেও গ্রামের সকলেই শুনেছে। সে কি নিদারুণ শব্দ! ভাবতেই আমার বুকের মধ্যে কেঁপে ওঠে। সহসা এমন সময় চম্পকের ডাকে সকলে ফিরে তাকালো। একজন সুন্দর মতো লম্বা তরুণের হাত ধরে ঝুলতে ঝুলতে চম্পক এই দিকেই আসছে। মা মা, এই দেখো কে এসেছে! শীতাংশু চিৎকার করে উঠল আনন্দে। হ্যালো কিরিটি, কখন এলে? হঠাৎ এখানে কি মনে করে? কিরিটি রমলার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে থাকে। রমলারও যেন মুখে হাসির চাপা ইশারা। ব্যাপার কি বলো তো? এমনি বেড়াতে এলাম। কেন, আসতে নেই নাকি? বিলক্ষণ! একবার কেন, 100 বার আসবে, 1000 বার আসবে। তা যাক, এসো যতীনের সঙ্গে তোমায় আলাপ করিয়ে দিই। ইনি শ্রী কিরিটি রায়, একজন শৌখিন গোয়েন্দা, যদিও নিজেকে পরিচয় দেন রহস্যভেদী কিরিটি। আর ইনি শ্রী যতীন রায়, এখানকার 10 আনি জমিদার। উভয়ে উভয়কে নমস্কার জানালো। যতীন হাসতে হাসতে বললে, হ্যাঁ, ওর কথা শুনেছি। উনি বোধহয় বিখ্যাত দস্যু কালো ভ্রমরের রহস্য ভেদ করেছিলেন। শীতাংশু বলল, হ্যাঁ হ্যাঁ, ইনি সেই কিরিটি রায়। কিন্তু এর সঙ্গে তোমাদের পরিচয়? যতীন শুধালো। ওহ, তা জানো না বুঝি? ইনি আমার খোকা চম্পকের মামা, স্ত্রী রমলা দেবীর সাক্ষাৎ মায়ের পেটের ভাই। হঠাৎ এখানে যে? যতীন হাসতে হাসতে শুধল। হাতে কোনো কাজকর্ম নেই। ঘুমিয়ে আর বসে থাকতে থাকতে একেবারে কোমরে বাত ধরে যাওয়া জোগাড় হয়েছিল, তাই এখানে চলে এলাম। বেশ বেশ, শুনে সুখী হলাম। তা এখানেও বোধহয় আপনার রহস্যের কিছু খোরাক জুটতে পারে। কিরিটি যেন বেশ একটু উদ্গ্রীব হয়ে পড়ে। কি রকম? এই গ্রামেও রহস্য আছে নাকি? তা আপনি কি মনে করেন, যত রহস্য সব আপনাদের শহরেই লুকিয়ে আছে? এখানে ঠিক রহস্য লুকিয়ে না থাকলেও এমন একটা ব্যাপার ঘটছে কয়েক বছর হতে, যাকে ভৌতিক বলা ছাড়া উপায় নেই। আবার 20 শতাব্দীতে ভৌতিক ব্যাপার যেন একেবারে গাঁজাখুরি বলে মনে হয়। রিয়ালি? সত্যি আশ্চর্য তো। ব্যাপারটা খুলে বলুন তো। সে আজ বছর কয় আগেকার কথা হবে। হঠাৎ একদিন শীতাংশুর বাবা অরুণবাবুর মৃতদেহ পদ্মদহের ধারে পাওয়া যায়। একজন চাষি পদ্মদহের ধারে ঘাস কাটতে গিয়ে দেখে একটা বাবলা গাছের তলায় অরুণবাবুর মৃতদেহ পড়ে আছে। শরীরের কোথাও কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। বিশেষত্বের মধ্যে চোখের মণি দুটো যেন ঠিকরে কোটর হতে বের হয়ে আসছে। খুব বেশি ভয় পেলে মানুষের যে অবস্থা হয়, অনেকটা সেই রকম। আর তার মৃতদেহের পাশেই পদ্মদহের পাড়ে জলা মাটির উপর গোটা কতক পায়ের চিহ্ন পাওয়া যায়। অমন বড় বড় পায়ের দাগ মানুষের যে হতে পারে না, এই বিষয়ে আমি স্থির নিশ্চিত। স্বাভাবিক মানুষের পায়ের দাগের চাইতে প্রায় 1.5 গুণ বড়। আরও আশ্চর্য, সেই পায়ের দাগগুলি ক্রমেই গিয়ে পদ্মদহের জলের কোল ঘেঁষে শেষ হয়ে গেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম অরুণবাবুর মৃত্যুর আগের দিন রাত্রি প্রায় 1:30টা পর্যন্ত জেগে জমিদার সংক্রান্ত কাজকর্ম করেছিলেন। তারপর নাকি শুতে যান।
রাত্রি তখন 2 কি 2:30 হবে। গ্রামের 2-1 নাকি একটা বীভৎস আকাশ ফাটানো চিৎকার শুনেছিল। অরুণবাবুর মৃত্যুর পর হতে প্রায়ই রাত্রে পদ্মদহের দিক হতে সেই বীভৎস চিৎকার শোনা যায়। এখনো মাঝে মাঝে একটা প্রকাণ্ড 12-13 হাত লম্বা মূর্তিকে আগা গোড়া সাদা কাপড়ে মুড়ি দেওয়া পদ্মদহের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে দেখা যায়। সকলে নিঃশ্বাস একেবারে যেন রুদ্ধ করে যতীনের কথাগুলি শুনছিল। গল্প শেষ হলে কিরিটি শুধু বললে, সত্যি অদ্ভুত ব্যাপারই বটে, কিন্তু শীতাংশু, তুমি এ কথা তো আমায় কোনোদিন আগে বলনি। শীতাংশু বললে, এত ব্যাপার তো আমিও জানতাম না কিরিটি, আর তখন আমার মনের অবস্থা যা, এসব দিকে চাওয়ারও সময় ছিল না। যা হোক, সেদিনকার মতো যতীন সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিল। রমলা তখন ভাইয়ের জন্য খাবার আনতে উঠে গেছে। কিরিটি বললে, রমা আমায় তার করে এনেছে। এখানে নাকি তোমরা খুব বিপদে পড়েছ। ভৌতিক ব্যাপার ট্যাপার ওইসব স্রেফ বাজে ও বোগাস। ওটা 10 জনের চোখে ধুলো দেওয়ার জন্য শয়তানের কারসাজি মাত্র। বেলা তখন 2য় প্রহর হবে। কিরিটির ঘরে কিরিটি ও চম্পক। চম্পক আবুল তাবুল এক মনে বকে চলেছে, আর কিরিটি শুনছে আর মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করছে। চম্পক বলছিল, গরুর গাড়ির মতো ছোট বাঁকানো নাক, পেঁচার মতো বড় বড় চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বুঝলে মামা, রোজ রাত্রে আমার ঘরের ওই খোলা জানলা দিয়ে এসে আমার দিকে চেয়ে থাকে। তোর ভয় করে না? তুত, ভয় আবার কি? ভয় পায় বোকারা। আর সেটা তো কিছু বলে না, শুধু আমার দিকে চেয়েই থাকে। বাবা বলেছেন, ভয় পায় তো গাধা ছেলে যারা। কানাইলালের গল্প শুনেছো? একা একা সে অমাবস্যার রাত্রে শ্মশানে গেছিল। আমিও যাব। বাবা বলে, আমি রূপকথার রাজপুত্র। তুমি জানো মামা সেই কবিতাটা? রূপকথাটির মতো রাজপুত্র ঘর ছেড়ে যায়, এড়িয়ে রাজ্য কত। সেই আমারে বলে যেত, কোথায় আলোক লতা, সাগর পাড়ের দৈত্যপুরের রাজকন্যার কথা। দেখতে পেতাম দুরানির চক্ষু ভরো ভরো, শিউরে উঠে পাতা আমার কাঁপত থর থর। আমি যাব 7 সমুদ্র 13 নদী পেরিয়ে। জানো মামা, বাবা আমাকে একটা উড়োজাহাজ কিনে দেবে। কিরিটির কিন্তু সেদিকে মন নেই। ভাবছে চম্পকের দেখা রাত্রে সেই অদ্ভুত জীবটির কথা। এই ঘরটাতেই শ্বশুর মশাই শুতেন। রমলা কিরিটিকে বললে, বেশ মাঝারি গোছের একখানি ঘর, গড়াধীন বড় বড় জানালা। ঘরের দক্ষিণ দিকেই সেই পদ্মদহ। দিবারাত্র হু হু শব্দে হাওয়া এসে ঘরে ঢোকে। ঘরখানি দোতলায়, ঠিক তার নিচেই একটা ফুলের বাগান। বাগানটা পার হলেই একটা মাঠের মতো। সেই মাঠ পদ্মদহের পার পর্যন্ত গেছে। কিরিটি ঘুরে ঘুরে সব ঘরের জানলা দরজা দেওয়াল দেখছিল। হঠাৎ এক সময় তার বাগানের দিককার জানালার কাঠের পাল্লার উপর নজর পড়ল। পাল্লার উপর 5টি আঙুলের দাগ শুকিয়ে আছে। দাগগুলি এমনভাবে বসেছে যেন বাহির হতে কেউ আঙুলে চাপ দিয়ে জানালার বদ্ধ পাল্লা ঠেলে খুলেছে। কিরিটি রমলার দিকে ফিরে তাকিয়ে বললে, শেষ তোদের এ বাড়িতে কবে রং দেওয়া হয়েছে বলতে পারিস রমা? তা তো জানি না দাদা, তবে নায়েব মশাই হয়তো বলতে পারেন। রমলা জবাব দিল, তো নায়েব মশাইকে একটিবার ডাকতো।
ভৃত্য নরেনবাবুকে ডেকে আনল। কিরিটি লোকটির দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে প্রশ্ন করল, নমস্কার, আপনার নামই নরেনবাবু, এদের স্টেটের নাইব? আজ্ঞে। আচ্ছা নরেনবাবু, লাস্ট এ বাড়িতে কবে রং দেওয়া হয় বলতে পারেন? হ্যাঁ, বছর 2 আগে। কর্তার মৃত্যুর কয়েকদিন আগে সমস্ত বাড়ি রং করা হয়েছিল। এর মধ্যে আর রং দেয়া হয়নি? হয়েছে, এদিককার মহলগুলিতে আর রং দেওয়া হয়নি, শুধু ওদিককার মহলে রং দেওয়া হয়। গভীর রাত্রে কিরিটির ঘুমটা ভেঙে গেল। একটা অস্পষ্ট খটখট শব্দ, কার যেন চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরে বাতাসে ভেসে ভেসে বেড়ায়। আকাশের এক কোণে ত্রয়োদশীর ক্ষীণ চাঁদ তখন যাই যাই করছে। অস্পষ্ট চাঁদের আলো খানিকটা খোলা জানালা পথে ঘরের মেঝে এসে লুটিয়ে পড়েছে। কিরিটি চোখ মেলে যতদূর সম্ভব ঘরের মধ্যে চারিদিকে শুয়ে শুয়েই দেখতে লাগল। আচমকা একটা বিরাট বিভৎস আকাশ পাতাল কাঁপানো চিৎকার রাত্রির নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে পৈশাচিক বিভীষিকায় প্রেতায়িত হয়ে উঠল। রাত্রির আধার তখন ভালো করে কেটে যায়নি। অস্পষ্ট আলোয় চারিদিক সবে ফিকে হয়ে উঠেছে। কিরিটি পদ্মদহের ধার দিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। সহসা ওর নজরে পড়ল জলো ভিজে মাটির উপরে পর পর অনেকগুলি সাধারণ মানুষের পায়ের দাগ হতে অনেক বড়। পায়ের পাতা যেমনি বড়, পায়ের আঙুল তেমনি লম্বা লম্বা। পায়ের নখগুলি নরম মাটির বুকে দেবে দেবে বসে আছে। কিরিটি ভালো করে লক্ষ্য করতে লাগলো। মানুষের পায়ের দাগ যেমন খানিকটা পড়ে না, আঙুলের মাথাগুলোর গোল গোল দাগ পড়ে মাত্র। এ পায়ের দাগ মোটেই সেরকমের নয়। পায়ের পাতায় সমস্ত দাগটুকু তো পড়েছেই, লম্বা লম্বা আঙুলের দাগও পড়েছে। দাগগুলো ক্রমে জলের দিকে নেবে গেছে। কিরিটি চিন্তিত মনে বাড়ির দিকে ফিরল। বিকালের দিকে সকলে খোলা বারান্দায় বসে চা পান করছে। শীতাংশু, রমলা, যতীন ও কিরিটি, এবং নানা রকমের গল্প হচ্ছে। সহসা এমন সময় জগা একখানা চিঠি নিয়ে এলো। বললে, একজন লোক যতীনবাবুকে এই চিঠিখানা দিতে বলে গেল। একখানা সাদা খামের চিঠি। যতীন হাত বাড়িয়ে জগার হাত হতে চিঠিখানা নিয়ে খামের উপরে নাম পড়ে বললে, কই না, এ তো আমার চিঠি নয়, মিস্টার কিরিটি রায় লেখা। বলে চিঠিটা টেবিলের পরে রেখে দিল। সে কি, এখানে আবার আমাকে কে চিঠি দিল? কিরিটি চিঠিখানা আলগোছে টেবিলের উপর হতে তুলে নিয়ে চলে গেল। সোজা সে নিজের ঘরে চলে এলো। সুটকেসের ভিতর হতে একটা ব্রাউন রঙের ছোট শিশি বের করলে। তার গায়ে লেখা অসমিক অ্যাসিড। একটা কাঁচের পাত্রের মধ্যে সেই নামখানা রেখে শিশিটা ছিপি খুলে খানিকটা অসমিক অ্যাসিড খামটার গায়ে ঢেলে দিল। দেখতে দেখতে খামটার গায়ে কালো আঙুলের ছাপ ফুটে উঠছে দেখা গেল। কিরিটি গভীর আগ্রহে দাগটার দিকে চেয়ে দেখতে লাগল। পরের দিনের কথা বলছি। শীতাংশু কি একটা জমিদারির কাজে সেই ভোরে উঠে বেরিয়ে গেছে। কিরিটি বাগানের ভিতরটা ঘুরে ঘুরে দেখছিল। সহসা একসময় নরেনের ঘরের জানালার নিচে আসতে একটা কোঁকড়ানো কাগজের প্রতি তার নজর পড়ল। কিরিটি কাগজটা হাতে দিয়ে তুলে নিয়ে চোখের সামনে মেলে ধরল। তাতে এই কটা অক্ষর পরপর সাজানো, ন, জ, আ, ত, রা, য়, টা, র, বা, কে, খ,
ক, প, চ, ই, ই, চা, জ। কিরিটি অবাক হয়ে কাগজটা দেখতে লাগলো। এ আবার কি? 7-5 ভাবতে ভাবতে কিরিটি কাগজটা হাতে করে নিজের ঘরের দিকে চলল। শীতাংশু বাড়ি ছিল না বলে কিরিটি রমলাকে সেদিন সন্ধ্যায় তার ঘরে চম্পককে নিয়ে রাত্রে শুতে বললে। রমলা বললে আচ্ছা। রমলারও একা শুতে ভয় করছিল। রাত্রি তখন ঠিক কত বলা যায় না। আকাশে মাটিতে কালো আধার যেন জমাট বেঁধে উঠেছে। ঘরের বাইরে বারান্দা দিয়ে কে যেন নিঃশব্দে হেঁটে গেল। কিরিটি তাড়াতাড়ি শয্যা ছেড়ে টর্চটা হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালো। এরপর আবছা আধারে কিরিটি দেখল বাগানের মধ্য দিয়ে পা ফেলে এগিয়ে আসছে 13 হাত লম্বা একটা মূর্তি। মূর্তিটা এসে রমলার ঘরের জানালার সামনে দাঁড়ালো। মূর্তিটা দোতলার সমান লম্বা। হাত দিয়ে জানালার কবাটটা ঈষৎ একটু টান দিতেই খুলে গেল এবং সেই মূর্তিটা জানালার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 মিনিট পরে দেখা গেল মূর্তিটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে জানালা ছেড়ে এগিয়ে আসছে। আর দেরি নয়। কিরিটির হাতের দড়িটা বিদ্যুৎ বেগে মূর্তিটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। কিরিটির অব্যর্থ দড়ির ফাঁস মূর্তিটার মাথা দিয়ে গলে কোমর পর্যন্ত নামতেই সে দিল এক টান এবং মূর্তিটা তালগোল পাকিয়ে মাটিতে পড়ে গেল। আধারে একটা ছটফটানির শব্দ জাগল। কিরিটি ছুটে গেল, কিন্তু কিরিটি সেখানে গিয়ে প্রকাণ্ড সাদা চাদরের জামা ও মস্ত মস্ত দুটো বাঁশের রনপা ছাড়া কিছু পেল না। কিরিটি রনপা দুটো নিয়ে ফিরে এলো। ঠিক সেই মুহূর্তে কে যেন বাঘের মতোই তার উপরে লাফিয়ে পড়ল পিছন হতে এবং তার হাতে তীক্ষ্ণ ছোড়াখানা তাড়াতাড়ি বসাতে গিয়ে ফসকে বাঁ হাতের কোণয়ে গিয়ে বিঁধল। কিরিটি বিদ্যুৎ গতিতে ফিরে জুজুৎসুর প্যাঁচ দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিল এবং তাকে ঠেসে ধরল। হাতের ক্ষতস্থান দিয়ে তখন অজস্র ধারে রক্ত ঝরছে। বাঁ হাত দিয়ে কোমরে ঝোলানো টর্চটা টেনে লোকটার মুখের উপর ফেলতেই কিরিটি হেসে বলল, সত্যি? তবে নরেন তুমি? হিসাবে আমার ভুল হয়নি তবে। সেদিনকার মতো আজও দ্বিপ্রহরে শীতাংশুর ঘরে বসে গল্প করছিল শীতাংশু, যতীন, কিরিটি ও রমলা। নরেনকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। গত রাত্রের গল্পই হচ্ছিল। যতীন বললে, অদ্ভুত সাহস কিন্তু আপনার মিস্টার রায়। শেষ পর্যন্ত দেখলেন তো এটা আসলে একটা শয়তানের শয়তানি। এ আমি আগেই জানতাম, কিন্তু নরেন লোকটা যে এত বড় নীচ ও শয়তান তা কিন্তু আমার মোটেই ধারণা হয়নি নিমাখারাম। কিরিটি বললে, ব্যাপারটা তাহলে খুলেই বলি এবং 2 বছর আগেকার ঘটনা হতেই শুরু করা যাক। অরুণবাবু এক রাত্রে হঠাৎ তার জানালার উপর অদ্ভুত এক মূর্তি দেখে ভয় পেয়ে মারা যান। মূর্তির নাকটা ছিল গরুর পাখির মতো সরু, বাঁকানো, পেঁচার মতো বড় বড় গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। যখন দেখলে অরুণবাবু ভয় পেয়ে মারা গেছেন, তখন সে তাকে টেনে নিয়ে গিয়ে পদ্মদহের কাছে ফেলে আসে এবং গ্রামবাসীর মনে একটা ভৌতিক ত্রাসের সঞ্চার করবার জন্য নিজে রনপা পরে হাঁটে ও হাঁড়ির মধ্যে মুখ গুঁজে বিভৎস চিৎকার করে। গ্রামবাসীর মনে ধারণা হয় পদ্মদহের পিশাচের হাতেই অরুণবাবু মারা গেছেন, কিন্তু খুনি তার হত্যার নিদর্শন রেখে গেল আঙুলের ছাপের মধ্য দিয়ে। জানালা দরজায় নূতন রং দেয়া হয়েছিল। খুনি যখন বাহির হতে জানালার পাল্লা টেনে খোলে, হাতের ছাপ তাতে পড়ে যায়, কিন্তু
আরও একজনের চোখে ব্যাপারটা ধরা পড়ে। তার মুখ বন্ধ করবার জন্য খুনি তার হাতে টাকা দেয় ও ভয় দেখায়। লোকটা চুপ করে থাকে। দীর্ঘকাল পরে শীতাংশু যখন ফিরে এলো, খুনি এবারেও এদের ভয় দেখিয়ে এখান হতে সরাবার চেষ্টা করলে, কিন্তু শীতাংশু ভয় পেল না। তখন সে চম্পককে ভয় দেখিয়ে মারবার চেষ্টা করল, কিন্তু সে চেষ্টাও নিষ্ফল হয়ে গেল। তখন খুনি সেই লোকটার কাছে চিঠি দিয়ে একদিন চম্পকের ঘরে জানালা খুলে রেখে চুরির মতলব করলে। এই সেই চিঠি। ন জ আ ত রা য় টা র বা কে কম প চ ই ই চা জ। চিঠিটার অর্থ এই, ন একজনের নাম নিশ্চয়ই। চিঠিটা উল্টো দিক হতে পড়লে এই দাঁড়ায়, ন আজ রাত 12টায় চম্পককে চাই জ। কিন্তু সে রাত্রেও খুনি সফল হলো না, কেননা রমলাকে আমার ঘরে শুতে বলেছিলাম। তার পরের ঘটনা তোমরা সব জানো ও শুনেছ। জ এবং ন কে তাও বুঝেছ। ন হচ্ছে তোমাদের নায়েব নরেনবাবু, আর জ হচ্ছে তোমাদের সামনে বসে বন্ধু বেশি শয়তান, তোমার পিতার হত্যাকারী ওই যতীন। যতীন উঠতে যাচ্ছিল। তার সমস্ত মুখ তখন মরার মতোই সাদা হয়ে গেছে। পকেট হতে রিভলভার বের করে যতীনের মুখের সামনে ধরে কিরিটি বললে, এক পা নড়েছ কি কুকুরের মতো গুলি করে মারব। যতীন যে হত্যাকারী সে আমি অনেক আগেই টের পাই, আঙুলের ছাপ হতে। জানালার গায়ে যে দাগ দেখেছিলাম তার একটা ফটো নিই। তারপর সেদিন জগার হাত দিয়ে কৌশলে একটা পত্র পাঠাই। যতীন সেই পত্র হাতে নিয়ে ওর না বলে ফেরত দেয়, কিন্তু ওতেই আমার কাজ হয়ে যায়। মানুষের চামড়া দিয়ে সর্বদাই একটা তেলের মতো জিনিস বের হয়। হাত দিয়ে যখন যতীন চিঠিটা চেপে নিয়ে দেখে, সেই চিঠির গায়ে ওর বুড়ো আঙুলের ছাপ পড়ে যায়। আমি সেই চিঠির গায়ে অসমিক অ্যাসিড দিয়ে হাতের ছাপ ফুটিয়ে তুলে ফটো নিই। এই দেখো, দুটো ফটোই প্রমাণ করেছে যে দুই ছাপই এক লোকের আঙুলের। তারপর পদ্মদহের পাড়ের পায়ের দাগ যে মানুষের পায়ের নয় তাও ছাপ দেখলেই বোঝা যায়। মানুষের পায়ের দাগ ও যে ছাপ সেখানে পেয়েছি তারও ফটো নিয়েছি। এই দেখো পার্থক্য কোথায়। একটা ছবিতে সমস্ত পায়ের দাগই পড়েছে, অন্যটায় সেটা সত্যি অপরের পায়ের দাগ। তার আঙুলগুলো মাত্র গোল দাগ ফেলেছে, সম্পূর্ণ আঙুলের ছাপ পড়েনি বা পড়তে পারে না। পায়ের পাতার মাঝখানের উঁচু জায়গা হাঁটার সময় উঁচুতেই থাকে, সেই জন্য মাটিতে ছাপ পড়ে না। সমস্ত পায়ের পাতার ছাপ পড়া অসম্ভব। বুড়ো আঙুলের দিক হতে গোড়ালি পর্যন্ত ধনুকের বাঁকানো মতো জায়গাও হাঁটার সময় মাটিতে পড়ে না, এতএব সেখানকার ছাপও পড়তে পারে না। এর থেকেই বুঝেছিলাম এ পা মানুষের নয়, কাঠের পা লাগিয়ে কেউ হেঁটে গেছে। কাঠের পায়ের পাতা বড় করা হয়েছিল যাতে লোকের মনে আতঙ্ক জাগে। আর একটা কথা, মানুষ অত লম্বা হতে পারে না। আগেকার দিনে ডাকাতরা বাঁশের পায়ের দুটো কাঠি লাগিয়ে ক্রোশের পর ক্রোশ দ্রুত হেঁটে যেত। একে বলা হতো রনপা। আমার সন্দেহ হলো এই মূর্তিও রনপা ব্যবহার করত। তা না হলে অত লম্বা লম্বা পা ফেলা যায় না। এখন কথা হচ্ছে, যতীনকে কেন সন্দেহ করলাম? যতীন জানতো অরুণবাবুর একমাত্র পুত্র ছাড়া সংসারে আপনার বলতে আর কেউ নেই। কোনো উপায়ে ওকে যদি সরানো যায় তবে অনায়াসেই সম্পত্তিটা বাগিয়ে নিতে পারে। কেননা বাংলার এই নির্জন গাঁয়ে কে আবার সম্পত্তির দাবি জানাতে আসবে? তাই সে অরুণবাবুকে মারবে বলে ভয় দেখায়।
তোমরা যখন এখানে এলে তখন সে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করল। চম্পককে যদি ভয় দেখিয়ে অরুণবাবুর মতো মারতে পারে তবে তোমরা নিশ্চয়ই এখানে থাকবে না। চম্পক কিন্তু ভয় পেল না। তখন ওরা ঠিক করলে কোনো মতে চম্পককে চুরি করে নিয়ে গিয়ে মেরে ফেলবে। তোমাদের নায়েব ছিল ওর সঙ্গী, তাকেও টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল। শীতাংশু গর্জন করে উঠল, শয়তান, খুনি! কিরিটি বাধা দিল, আমরা এখন ওকে পুলিশের হাতে জমা দিয়ে খালাস, পুলিশই ওর ব্যবস্থা করবে। মদনবাবু আসুন। ইন্সপেক্টর মদনবাবু হাত করে নিয়ে হাসতে হাসতে পাশের ঘর হতে বের হয়ে এলেন। কিরিটি আগে হতেই তার কাছে লোক পাঠিয়ে খবর দিয়ে রেখেছিল। এইভাবেই একটা রহস্যের সমাধান কিরিটি করল। আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আরও কী ধরনের গল্প আপনারা শুনতে চান। আজকের জন্য বিদায়।